আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই খাতা কলম নিয়ে আসো। আমরা আজকেও কমপ্লিটিং সেন্টেন্স করব। আমি প্রথম বাক্যটি লিখেছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড। তোমরা একজন বলো তো, এটা খুব সহজ, খুবই সহজ। একজন উত্তরটি বলো। Success in life. We can success in life. You can shine in life. You will shine in life. You will shine in life. তো কথাটা মনে রাখবো সকল, যারা যারা ক্লাসে জয়েন করেছো তাদের সবাইকে মনে রাখতে বলছি, কোনো সহজ নাই জীবনে সফলতা লাভ করার। জীবনের সফলতা লাভ করার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে, ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে, তবেই তুমি সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারবে। তোমরা যারা দেখবে, তুমি যারা পৃথিবীতে যারা সফল ব্যক্তি, তাদের জীবনীগুলো পড়ে দেখবে, তারা সফল হয়েছে এই জন্য তারা সকলেই কঠোর পরিশ্রম। If you work hard, you will shine in life. এটা যদিও সহজ, অনেকের কাছে সহজ, আবার অনেকে হয়তো পারো না, সেজন্য আমি একটু স্ট্রাকচারটা ব্যাখ্যা করে দেন। ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, দেখো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পরবর্তী অংশে কি থাকে? ফিউচার। প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা সংক্ষেপে আমরা কি বলি? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আমি 2 নম্বরটা লিখছি। আমার কথার মধ্যে কথা বলা। ইফ আই হ্যাড এনাফ মানি। আমাকে এই উত্তরটা একজন বলো দেখি। ইফ আই হ্যাড এনাফ মানি, I will help poor people. I would help poor people. I would help poor people. Yes, sir. না, এই উত্তরটা হবে আই উড হেল্প পুর পিপল। আমি লিখছি উত্তরটা, তোমরা লিখে নাও। If I had enough money, I would help the poor. অর্থাৎ যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আমি দরিদ্রদেরকে সাহায্য করব। এখন দেখো, অনেকেই স্ট্রাকচারটা জানো, কারণ অনেকেই উত্তরটা সঠিক বলেছো।
আর যারা সঠিক বলতে পারোনি তাদের জন্য আমি স্ট্রাকচারটি ব্যাখ্যা করছি। তোমাদের অনেকেরই আকাঙ্ক্ষা থাকে, যেহেতু স্টুডেন্ট কারোই পর্যাপ্ত টাকা নেই, এটা আমি সবাই জানি, কিন্তু সবারই কিন্তু মনের মনে একটা ইচ্ছা আছে, ইস আমার যদি এত টাকা থাকতো তাহলে কতই না কিছু করতাম। দেখো, আগের যে স্ট্রাকচারটা হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই স্ট্রাকচারটা কি সেরকম নয়। এখানে ইফ যুক্ত অংশে দেখো পাস্ট টেন্স আছে, ইফ আই হ্যাড, অর্থাৎ হ্যাভ নাই, হ্যাড আছে, তার মানে ইফ যুক্ত অংশে পাস্ট টেন্স আছে। পরবর্তী অংশে সাবজেক্ট করে উড হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তোমরা সকলেই নিয়মটা কিন্তু বইয়ের মধ্যে, তোমাদের সকলে আশা করি সকলেরই বই আছে, এটা এসএসসির বইও আছে, ইন্টারমিডিয়েটের বইও আছে। অর্থাৎ ইফ যুক্ত অংশে সাবজেক্ট পরে পাস্ট টেন্স হবে, পরবর্তী অংশে সাবজেক্ট পরে উড হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কেন হয় এই স্ট্রাকচারটা এরকম হয় কেন? এটা আসলে এই মুহূর্তে হয়তো বাস্তবায়নযোগ্য নয় বা এই মুহূর্তে হয়তো সম্ভব নয়। এখন তুমি মনে মনে ইচ্ছা প্রকাশ করতেছো যে আমার যদি অনেক টাকা থাকতো, টাকা কি তুমি চাইলেই পাবা এই মুহূর্তে? এই কারণে কিন্তু স্ট্রাকচারটা এরকম, যে ইফ যুক্ত অংশে পাস্ট টেন্স হচ্ছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট পরে উড হচ্ছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। If I were a bird, Sir, I would fly in the sky. I would fly in the sky. Sky. আগে উত্তরটা লিখে দিই, তারপর আমি ব্যাখ্যা করছি। If I were a bird, I would fly in the sky. পাখি উড়ে, আর পাখির উড়া দেখে মানুষের কিন্তু আজ থেকে নয়, অনেক আগে থেকে পাখির মতো উঠতে ইচ্ছা করে, কিন্তু উঠতে চাইলে কি ওরা যায়? তোমার রাইট ভাতৃদ্বয়, তারা প্রথম এরোপ্লেনে করে উড়েছিল আকাশে। তো তার আগে কিন্তু তাদের মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা আকাশে উড়ব। তাহলে আমি যদি বলি যে আমি পাখি হব, তাহলেই কি আমার পাখির মতো পাখা হয়ে যাবে? আমি পাখি হতে পারবো? পারবো না। এই জন্য দেখো স্ট্রাকচারটা কিরকম, ইফ আই ওয়ার, আয়ের পরে তোমরা জানো যে টেন্স অনুযায়ী ওয়ার বসে না, ওয়াজ বসে। কিন্তু এইখানে একটা ইচ্ছা যেটা বাস্তবায়নযোগ্য নয়, আমি ইচ্ছা করলে পাখি হতে পারবো না। ইফ আই ওয়ার এ বার্ড, I would fly in the sky. প্রথম অংশের সাবজেক্টের পরে কি হয়েছে? পাস্ট টেন্স হয়েছে। শুধু পাস্ট টেন্স না, এখানে একটি ভার্ব বসছে যেটা ওয়ার, নরমালি এটা ওয়াজ হওয়ার কথা ছিল। পরবর্তী অংশের সাবজেক্টের পরে কি হচ্ছে? উড হচ্ছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে যদি বাস্তবায়নযোগ্য কোনো অবাস্তবায়নযোগ্য, অর্থাৎ যেটা বাস্তবায়নযোগ্য নয়, এই ধরনের কোনো ইচ্ছা হয়,
তাহলে পাস্ট টেন্স হবে অথবা সাবজেক্টের পরে বিভার্ব ওয়্যার হবে এবং পরবর্তী অংশে সাবজেক্ট পরে উড হবে এবং ভার্বের প্রেজেন্ট তোমাদের প্রতিটা নিয়ম একটি উদাহরণ সহ অবশ্যই মুখস্থ করতে হবে এবং মুখস্থ করলে এই নিয়মগুলো মনে থাকবে। If I had gone to America, উত্তরটা বলো একজন। If I had gone to America, উত্তরটা বলতে পারবে কেউ? জয়ন্ত কুমার, স্যার আমি বলি, স্যার সেন্টেন্সটা যদি প্রেজেন্টে হইতো তাহলে জি, স্যার। কি হইতো? Sir, এই last বাক্যটি sentence টা। এই বাক্যটি Sir, last sentence টা, sir. If যদি প্রেজেন্ট হতো present এ যদি তাহলে ভাব কি হতো? কোন বাক্যটি? এই বাক্যটি যেটা ইফ আই হ্যাড গন টু আমেরিকা। না, স্যার লাস্ট সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হইতো তাহলে কিভাবে হইতো স্যার? শোনো, কোন সে বাক্যটার কথা বলছো? এই বর্তমানে যেটা বোর্ডে লিখছি সেই বাক্যটা? ভাবতাম আমি, তাহলে কি হইতো? তোমার কথা শোনা যাইতেছে না ঠিক মতো ভাই। শোনো, যদি এই বাক্যটাকে আমি প্রেজেন্ট করি, আমি পরে বলছি, আমি দুটো বাক্যকে প্রেজেন্ট করবো, অসুবিধা নাই। আমি আগে এই বাক্যটাকে শেষ করি। আর প্রেজেন্ট হলে কিন্তু ফিউচার হবে, সোজা কথা। প্রেজেন্ট হলেই ফিউচার হবে এবং প্রেজেন্ট যখন হবে সেটা কিন্তু বাস্তবায়নযোগ্য হবে, এটা মনে রাখবো। ইফ আই ওয়ার এ বার্ড, এই বাক্যকে তুমি প্রেজেন্ট বানাইতে পারবো না। কেন প্রেজেন্ট হবে না? কারণ এটা তো বাস্তবায়নযোগ্য না। আর ইফ আই ওয়ার্ক হার্ড, আই উইল শাইন ইন লাইফ, এই বাক্য কিন্তু বাস্তবায়নযোগ্য। সব বাক্যকে কিন্তু তুমি সব ফর্মুলায় ফেলাতে পারবা না, কারণ হ্যালো স্যার, আমি যেই কাজগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারে বসবে। অবাস্তবায়নযোগ্য কাজগুলো কখনোই ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারে বসবে না। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, এই বাক্য কখনো ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারে যাবে না। কারণ আমি বলতে পারতে, আমি যদি পাখি হই, আসলে পাখি তো হইতে পারবো না। এই কারণে ওইটা ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারে কখনো যেতে পারবে না, অর্থগত ভাবে যেতে পারবে না। আচ্ছা, আমি এখন ইফ আই হ্যাড গন টু আমেরিকা, দেখো এখানে ইফ যুক্ত বাক্যে পাস্ট পারফেক্ট টেন্স আছে। কেউ কি উত্তরটা বলতে যাচ্ছ? জি স্যার বলবো। বলো। আই উড টেক ক্যামব্রিজ, আই উড কি বলবো? এখানে ট্যাগ তো হবে না। শোনো একটু বলি, ইফ আই হ্যাড গন টু আমেরিকা, ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে
পরবর্তী অংশে আমি স্ট্রাকচারটা বলবো এবং উত্তরটা লিখবো। স্যার এমন হবে না, পরবর্তী অংশে স্যার এমন হবে আই উড টেক ক্যামব্রিজ। না হবে না, তোমার গঠনে হচ্ছে না। তোমার গঠনটা হচ্ছে তোমার হবে না স্যার। আগের স্ট্রাকচারের যে গঠনটা সেটা বলতেছো, আমি এটার উত্তরটা বলে দিচ্ছি কারণ গঠনটা তোমার হচ্ছে না। If I had gone to America, এখানে উড দিতে হবে, এটা এই পর্যন্ত তুমি ঠিকই ছিলা। আই উড, এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে? আই উড, তারপরে তোমার ভুল হয়ে গেছে, উড হ্যাভ। আই উড হ্যাভ, তারপরে কিন্তু উডের পরে অবশ্যই হ্যাভ দিতে হবে, উডের পরে অবশ্যই হ্যাভ দিতে হবে। ইফ যুক্ত অংশে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সাবজেক্টের পরে উড বসবে, হ্যাভ বসবে এবং ভার্ব থ্রি বসবে। আই উড হ্যাভ earned, দেখো ভার্ব থ্রি, a lot of money। তুমি উডের পরে এখানে ভার্ব ওয়ান দিতে পারবে না, কারণ এই স্ট্রাকচার সেটা, এটা ওটা হচ্ছে স্ট্রাকচার টু, যেটা আমি বলছিলাম যে ইফ যুক্ত অংশে যদি পাস্ট টেন্স থাকে পরবর্তী অংশে তাহলে তোমার উডের পরে ভার্ব ওয়ান দেওয়া যাবে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই দেখো, খেয়াল করো, ইফ আই হ্যাড গন টু আমেরিকা আই উড হ্যাভ earned a lot of money। তোমাকে মুখস্থ করতে হবে প্রতিটা নিয়ম, উদাহরণ সহকারে মুখস্থ করতে হবে, খাতার মধ্যে লিখতে হবে, তাইলে মগজে একদম গেঁথে যাবে এবং আর বের হবে না। উডের পরে হ্যাড হয় না স্যার? কি জিজ্ঞেস করলা? তাই এটা স্ট্রাকচারটা আরেকবার বলতে পারবেন? স্ট্রাকচারটা, আচ্ছা স্ট্রাকচারটা আমি একটু লিখে দিচ্ছি তোমার সহজ করার জন্য। দেখো ইফ যুক্ত অংশে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ইফ এর অংশে দেখো পাস্ট পারফেক্ট, আই হ্যাড গন টু আমেরিকা পাস্ট পারফেক্ট। একটু আমি বলে দিই, তোমরা নতুন ছাত্র, যারা যারা ছাত্র এবং ছাত্রী, এই টেন্স কিন্তু ইংরেজি ভাষার আত্মা। হ্যাঁ, আমাদের স্কুলে, বাংলাদেশের স্কুলগুলোতে ক্লাস 5-6 থেকে টেন্স শেখানো হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অনেক স্টুডেন্ট এসএসসি পাস করে যায়, টেন্স সম্বন্ধে কিন্তু মানে জ্ঞান নাই, মানে ও কিন্তু প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট প্রেজেন্ট, পাস্ট পারফেক্ট টেন্স এগুলো চিনতে পারে না। তো যারা চেনো না তাদেরকে আমি অনুরোধ করব, তোমার এসএসসির বইটা বা 8 এর বইটা নিয়ে বসো, বসে টেন্সটা কিন্তু আর একবার পড়ার চেষ্টা করো, কারণ টেন্সের উপর বেস করেই তো এই নিয়ম গ্রামার গুলো। যারা আমার এই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স চিনতে পারছো না, তারা কিন্তু পরের নিয়মটা বুঝবে না। তাহলে আমি বলছি যে তোমাদেরকে অবশ্যই প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স সবগুলোই চিনতে হবে। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে এখানে কমা দিলাম, সাবজেক্টের পরে উড হবে, তারপর কি হবে? হ্যাভ হবে প্লাস ভার্ব থ্রি, বা যেটাকে আমরা বলি ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপটি। এখানে দেখো উড হয়েছে, হ্যাভ হয়েছে এবং ভার্ব থ্রি হয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। স্ট্রাকচারটা এইভাবে তোমাদের মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে এবং খাতার মধ্যে না দেখে
লিখতে হবে এবং একটা লাল কালি নিয়ে বইয়ের সঙ্গে মিলাতে হবে যে তোমার হলো কিনা। যদি একবারে না হয় তাহলে 2বার চেষ্টা করবা, 3বার চেষ্টা করবা, অবশ্যই হয়ে যাবে। স্যার বলো। স্যার এই একটু 2-3 নাম্বার স্ট্রাকচারটা বলতে পারবেন? আমি যে তুলতে পারিনি। 2 নম্বর স্ট্রাকচারটা জি স্যার, 2 আর 3 নাম্বার। আচ্ছা, আমি 1 নম্বর থেকে আসছি। ও 1 নম্বর থেকে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার বলছিলাম, তাই না? আচ্ছা, আমি 2 নম্বরে জি যাচ্ছি। স্যার। স্যার স্ক্রিনটা তো দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে, দেখো রে, তোমার কোনো সমস্যা হচ্ছে? স্যার ওর নেটের প্রবলেম মনে হয়। যাচ্ছে স্যার তার এইচডি ক্লিয়ার স্যার, কোনো সমস্যা নেই। ওদের নেটের প্রবলেম স্যার। গতকালকের থেকে আজকে অনেক ভালো আছে। আমি আমার স্ট্রাকচার দিয়ে যাব। ইফ প্লাস পাস্ট টেন্স। স্যার কোণের দিকে দেখা যাচ্ছে না। স্যার বোর্ডের মাঝখানে লিখলে ভালো হয়। ও আচ্ছা, ইফটা কেটে গেছে না? জি স্যার। ভাই কথা বলা শেষ, মাইক্রোফোনটা অফ করো, এটার জন্য তো শুনতে পাই না, দেখা যায় না ডিসপ্লে। ইফ প্লাস পাস্ট টেন্স। ইফ প্লাস পাস্ট টেন্স, পরবর্তী অংশে কি হবে? সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট উড হবে এবং ভার্ব 1 হবে। ইফ প্লাস পাস্ট টেন্স, সাবজেক্টের পরে উড হবে এবং ভার্ব 1 হবে। একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই ক্লিয়ার করার জন্য। আচ্ছা, দেখো, if you studied past tense কিন্তু দেখো, if you studied, বলো, একজন উত্তরটা বলো। If you studied, you would success in life. would You sign in life. pass the exam. স্যার সাইন ইন লাইফ দিলেই তো হইতো না? হবে হবে হবে। জি জি। You would shine in life. মনে করো একটা ছেলে, ও এই যে তোমাদের এখন চলছে করোনা, বাসায় পড়াশোনা করলো না, গেমে অ্যাডিক্টেড হলো, ফেসবুকে অ্যাডিক্টেড হলো, বা এদিক সেদিক করে সময়টা ওয়েস্ট করলো। তাহলে কি, ও তো পড়াশোনা করে নেই, ও কি হবে? ফেল করবে। তখন আর যখন রেজাল্ট হবে, তখন ওর মা বাবা, শিক্ষক এই বাক্যটাই দিবে যে ইফ ইউ স্টাডি ইউ উড পাস দ্য এক্সাম। অথবা মনে করো জীবনে কিছুই করতে পারেনি, তখন ওর মা বলবে যে ইফ ইউ স্টাডিড ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হচ্ছে। আসলে যখন এই ধরনের বাক্যগুলো বলে, তখন আর বাস্তবায়নের সময় থাকে না। বুঝতে পারছো? এটা হচ্ছে স্ট্রাকচার 2। এখন এই স্ট্রাকচার 2 এ কিন্তু আরেকটা ফর্ম আছে, যেটা আমি ওয়েট দিয়ে করছিলাম, এটা সেম ফর্ম। তাহলে সেটা কি হবে?
ইফ এর পরে সাবজেক্ট থাকবে এবং ওয়্যার থাকবে, তারপরে একটা কিছু শব্দ থাকবে। যেটা আমি বলেছিলাম যে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি আরেকটা বলি, ইফ আই ওয়্যার এ ডক্টর, ইফ আই ওয়্যার এ ডক্টর। দেখো এই ইচ্ছাটা এই মুহূর্তে বাস্তবায়ন হয়নি, বাট এই ইচ্ছাটা কিন্তু বাস্তবায়ন যোগ্য। কারো মনে যদি স্বপ্ন থাকে, ঘুমিয়ে ঘুমিয়ে না, কেউ যদি জেগে জেগে স্বপ্ন দেখো আমি ডাক্তার হব এবং সেই অনুযায়ী কিন্তু পরিশ্রম করো, তাহলে কিন্তু তোমার এই স্বপ্ন, তোমার এই ইচ্ছা বাস্তবায়ন হতেও পারে। তাহলে ইফ আই ওয়্যার এ ডক্টর আই উড দেখো একই স্ট্রাকচার, সাবজেক্ট পর উড হবে এবং ভাব ওয়ান হবে। ওই এই স্ট্রাকচারটা বুঝছেন? এই আগেরটার মতো, ইফ আই ওয়্যার এ ডক্টর আই উড ভাব ওয়ান এস্টাবলিশ। এস্টাবলিশ মানে কি? স্থাপন করা। একটা কথা বলি, তোমরা ইংরেজি পড়ার সময় অনেক অপরিচিত শব্দ পাবে। যারা এই শব্দগুলো, তোমাদের তো আজকাল, মানে আমাদের সময় এরকম সুযোগ ছিল না, আমাদের এত মোটা ডিকশনারি ঘেটে 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 শব্দ বের করতাম, অর্থ শিখতাম, বানান শিখতাম। তোমরা মোবাইলে 1 সেকেন্ডে শব্দের বানান দেখতে পাচ্ছ, শব্দের মানে দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই প্রতিটি শব্দের মানে বুঝে পড়ার চেষ্টা করো। কোন শব্দ না বুঝে, মানে না বুঝে পড়বা না। যেখানে শব্দ বলো ডিকশনারিতে মিনিংটা দেখে নিবা। ইফ আই ওয়্যার এ ডক্টর আই উড এস্টাবলিশ এ হসপিটাল if I were a doctor I would establish a hospital in my village। অর্থাৎ আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি আমার গ্রামে একটি হাসপাতাল স্থাপন করতাম। এটা এই মুহূর্তে বাস্তবায়ন হয়নি, কিন্তু কেউ যদি সত্যিকারের স্বপ্ন দেখো তাহলে অবশ্যই এই স্বপ্ন এবং ইচ্ছা বাস্তবায়নযোগ্য। আমি এখন দ্রুত আরেকটা স্ট্রাকচার লেখা শেষ করব, চেষ্টা করব, কিন্তু তোমাদের সম্ভবত আর 2 মিনিট আছে। এখন এটা শেষ হতেও পারে, আবার নাও হতে পারে। 10:45 বায়োলজি ক্লাস আছে। কি খাবো সেটা নেই, কি খাবো? আজকে আরো ক্লাস আছে এখন। 10:45 থেকে শুরু হবে বায়োলজি। 10:45 করে দেখলাম না তো, আরেকটা হয়তো বা দেখলাম 1টার দিকে। 3টে ক্লাস ওটা শুধু আমাদের কমার্সের জন্য, আর এটা সায়েন্সের জন্য বায়োলজি 10:45 আছে। এটা বলো, এই একটা ক্লাস দেখলাম। তারপরে কি ক্লাস আছে বায়োলজির পর? একটা ঘন্টা অফ করে না। আমাদের কমার্সের 1টার সময় 12:45 এখন চুপ করো ভাই, স্যারের ইয়া দেখতে হইতেছে না, চুপ করো, মাইক্রোফোন অফ। স্যারের মাইক্রোফোন
স্যার দেখা এখন যায় না থেকে স্যার? স্যারই স্যার, মাইক্রোফোন unmute ডিসপ্লে করছে। সব অফ করছে। স্যার দেখা যাচ্ছে না। স্যারের মাইক্রোফোন ভিডিও সব off। অন আছে, ভিডিও অন আছে। স্যারের মাইক্রোফোন মিউট হয়ে গেছে। আনমিউট হয়ে গেছে। হ্যাঁ শোনো, স্যার এই দেখা যায় এই না, স্যার। স্ট্রাকচারটা এবং 3 নম্বর স্ট্রাকচার যেটা আমি ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করছিলাম, ওটা সেম স্ট্রাকচার। অর্থাৎ হ্যাড হবে, সাবজেক্ট হবে, বিন হবে। পরবর্তী অংশে হ্যাড আই বিন এ লিটিল কেয়ারফুল, আই উড, আবার হ্যাড escaped the accident. Had I been a little careful, আমি যদি একটু সতর্ক হতাম, আমি অ্যাক্সিডেন্টটা এড়িয়ে যেতে পারতাম। আসলে এড়িয়ে যেতে পারিনি, অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। ঘটার পরে কিন্তু এই বাক্যটা যে ঘটার মানে এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, হাত পা ভেঙে ফেলেছে। হ্যাড আই বিন এ লিটিল কেয়ারফুল, হ্যাড থাকবে, সাবজেক্ট থাকবে, বিন থাকবে। হ্যাড থাকবে, সাবজেক্ট থাকবে, বিন থাকবে। পরবর্তী অংশে সাবজেক্ট পরে উড হবে, হ্যাভ হবে এবং ভার্ব 3 হবে। Had I been a little careful,